বুটস অন দি গ্রাউন্ড যখন আপনি নামিয়ে দিলেন তাদেরকে সাস্টেইন করবেন কিভাবে? আপনি তাদের তো লজিস্টিক প্রয়োজন হবে। তারা যে অ্যামুনিশন নিয়ে গেছে সেই অ্যামুনিশনটা একসময় ফুরিয়ে আসবে। তাদেরকে তো অ্যামুনিশন রিসাপ্লাই করতে হবে। তাদেরকে লজিস্টিক রিসাপ্লাই করতে হবে। বাট তার তো কোনো উপায় নেই। এমনভাবে চারদিক থেকে মানে ইরান এমনভাবে যুদ্ধটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে হরমুজ দিয়ে আপনি নর্মাল কমার্শিয়াল ভেসেল কি আপনি থ্রু করতে পারছেন না। সেখানে আপনি মিলিটারি লজিস্টিক কিভাবে পৌঁছে দেবেন? আপনার যে সমস্ত সৈনিককে আপনি নামিয়ে দেবেন, প্যারাট্রুপার যাদেরকে নামাবেন ইরানের ভূমিতে, তাদেরকে আপনি সাস্টেইন করবেন কিভাবে? এটা সম্ভব না। দর্শক বললেন যে আমাদের এখানে তো যেভাবে যুদ্ধ শুরু হচ্ছে, একটা যদি টোটাল অফেন্সিভ যদি শুরু হয় তাহলে আমাদের কি হবে? তো এখানে আমি দর্শককে আশ্বস্ত করতে চাই এই কথাটি বলে যে অ্যাকচুয়ালি টোটাল অফেন্সিভ বলতে যেটা বোঝায় একটা টোটাল ওয়ার, এই সম্ভাবনাটা কিন্তু একেবারেই নেই। ইভেন ইউএসএ যদি তাদের ল্যান্ড অফেন্সিভে যায়ও তাদের কিন্তু লিমিটেড অফেন্সিভ থাকবে। তারা মোস্টলি ট্রাই করবে যে সমস্ত স্ট্র্যাটেজিক অ্যাসেট আছে সেগুলোকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য, যেরকম অলরেডি মেজর শাহিন কিছুটা হাইলাইট করেছেন, যেমন খারদ্বীপ যেটা অয়েল এক্সপোর্টের হাব বলা হয়, ইরানের অয়েল এক্সপোর্ট ক্যাপাসিটির হাব যেটা, সেটাকে তারা হয়তো দখলে নেওয়ার চেষ্টা করবে বা সিজ করার চেষ্টা করবে। তারপরে তারা নাতাঞ্জ যে নিউক্লিয়ার ফ্যাসিলিটি আছে সেটাকে তারা হয়তো টার্গেট করবে। তারপরে ফোর্দো যে অয়েল রিফাইনারি আছে সেটাকে তারা টার্গেট করতে পারে। তারপরে ইস্পাহানে তাদের যে নিউক্লিয়ার টেকনিক্যাল সেন্টার আছে, এরকম কিছু স্পেসিফিক কতগুলো টার্গেটকে তারা নিউট্রালাইজ করার বা ওগুলোকে সিজ করার একটা চেষ্টা তারা করবে। কারণ একটা টোটাল ওয়ার ওয়েজ করার মতো এত ব্যাপক সৈন্য সমাবেশ করাটা এই মুহূর্তে ইউএস এর পক্ষে সম্ভব না। এই জিনিসটা বোঝানোর জন্য আমি আরো কয়েকটা জিনিস একটু ব্যাখ্যা করতে চাই। আমি জানি না কতটুকু আমি বোঝাতে পারবো। ব্রিগেডিয়ার জেনারেল, এই যে বিভিন্ন উপায়ের কথা শুনতে পাচ্ছি, প্যারাশুট দিয়ে নামাবে, তারপরে অন্যভাবে নামাবে, বা সাগর দিয়ে আনবে, এই ধরনের পসিবিলিটিকে আপনি কিভাবে দেখেন? মানে বুটস অন দ্য গ্রাউন্ড যদি বলি, 10,000 সৈন্য অলরেডি অন দ্য ওয়েতে আছে। আবার অন্যদিকে মার্কো রুবিও বলছেন আমরা বুটস অন দ্য, একটা ভালো একটা ইয়ের মধ্যে আছে। রাইট, আপনারা যেটা বলছেন আপনি, এটা হচ্ছে অ্যাবসলিউটলি একটা ট্যাকটিক্যাল ক্যালকুলেশন যে তাদের লাইন অফ অপারেশনস কোথায় হবে, তাদের স্টেজিং এরিয়া কোথায় হবে, তারা কোথায় গিয়ে তাদের ফরওয়ার্ড বেস স্ট্যাবলিশ করবে, এগুলো। বাট এর চাইতে বড় কতগুলো ব্যাপার আছে যেটা আমি একটু শুরু করেছিলাম, যেটা হচ্ছে আমরা যে ব্যাটেল পুরো ওয়ার জোনকে আমরা কতগুলো থিয়েটারে ভাগ করি। আমরা যদি একই সঙ্গে কিন্তু সবগুলো থিয়েটারকে অ্যাক্টিভেট করা কোনো দেশের পক্ষেই সম্ভব হয় না। এই জন্য আমরা থিয়েটারগুলোকে কোনোটাকে বলি কনসেন্ট্রেশন অফ ফোর্স থিয়েটার, কোনোটাকে বলি ইকোনমি অফ ফোর্স থিয়েটার, কোনোটাকে বলি ডেফার্ড থিয়েটার। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে হিউজ সৈন্য সমাবেশ করা হচ্ছে মিডল ইস্টে যেটা আপনি বললেন, এই সৈন্যগুলো নিশ্চয়ই অন্য কোনো থিয়েটার থেকে নিয়ে আসা হচ্ছে। তাহলে যে থিয়েটার থেকে এই সৈন্যগুলোকে নিয়ে আসা হচ্ছে সেই থিয়েটারগুলো কি ভালনারেবল হয়ে যাচ্ছে না? যেমন ধরা যাক যে সাউথ কোরিয়াতে যে ডিপ্লয়মেন্ট ছিল তাদের, কিংবা হয়তো জাপানে যে ডিপ্লয়মেন্ট ছিল, সাউথ চায়না সিতে বা ওকিনাওয়াতে তাদের যে ডিপ্লয়মেন্ট ছিল, নাও দে হ্যাভ টু পুল আউট ফোর্সেস ফ্রম দোজ থিয়েটার। সো আলটিমেটলি কি হচ্ছে, তারা তো দীর্ঘদিন ধরে তাদের ওই থিয়েটারটাকে এরকম আনগার্ডেড ফেলে রাখতে চাবে না। এটা কোনো স্ট্র্যাটেজিস্ট এটা কখনো চাবে না। এই জন্যই কিন্তু শুরু থেকেই ট্রাম্প সবসময় চাচ্ছে যে যুদ্ধটাকে কিভাবে দ্রুত শেষ করে ফেলা যায়। বাট এখানেই তার ক্যালকুলেশনে ভুল। এবং এই জন্যই আমি একটা টোটাল ওয়ারের সম্ভাবনা একেবারেই দেখছি না, কারণ মোস্টলি টার্গেট করা হবে ইকোনমিক এবং স্ট্র্যাটেজিক যে সমস্ত কি অ্যাসেট ইনস্টলেশন যেগুলো আছে সেগুলোকেই। কাজে আপনারা যারা এখন বসবাস করছেন, আমাদের যারা কি বলবো রেমিটেন্স ওয়ারিয়র যারা আমাদের বাংলাদেশের, আপনারা অ্যাটলিস্ট আপনাদের প্রাণ ভয়ের সম্ভাবনা তেমন একটা আমি দেখি না। কাজে এই ব্যাপারে আপনারা অতটা টেনশনে ভুগবেন না। যেটা হতে পারে অফকোর্স, যদি ওদের এখানে যুদ্ধটা কন্টিনিউ করে, ওদের ইকোনমিতেও ধস নামে গালফ কান্ট্রিগুলোতে, সেই ক্ষেত্রে হয়তো আপনাদের জব সিকিউরিটির ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ আসতে পারে। সেটাও নিশ্চয়ই আমাদের সরকার কিভাবে রিহ্যাবিলিটেশন করা যায় সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করবে। দ্বিতীয় আর একটা প্রশ্ন করেছিলেন আরেকজন, যে রিগার্ডিং আমাদের তেলের ব্যাপারটা। জব তো সিকিউরিটি এখানে তেলের একটু জব সিকিউরিটি বলতে শুধুই কি বাংলাদেশের ক্ষেত্রে, নাকি ওখানে যারা থাকে সবার ক্ষেত্রে? এটা একটু ইন পার্টিকুলারলি বলতে হবে, কারণ বাংলাদেশিরা মনে করে যে আমরা কথা বলি এই কারণে হয়তো আমাদের উপর ইন পার্টিকুলার টার্গেট বেসড কিছু হতে পারে। এদিকে এরকম হওয়ার কোনো চান্স বা এরকম কোনো ভাবার কোনো সুযোগ আছে বলে মনে করেন? না, আমি ব্যাপারটা সেভাবে দেখছি না। অ্যাকচুয়ালি জব সিকিউরিটি মানে টোটাল ইকোনমিটা যখন কোল্যাপস করে কোন একটা দেশের, তখন অটোমেটিকলি সরকার কিন্তু লে অফে যায়, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তখন লে অফ করে, শ্রমিক ছাঁটাই Right. করা শুরু। তো এর তো এরই এটা একটা শুধুমাত্র অংশ কোন একটা হিসাবে। ন্যাশনালিটির জন্য করা হবে ব্যাপারটা তা না, এটাই বলছি। না না, এটা এটা কোনো ভিন্ডিকটিভ, এটা কোনো প্রতিহিংসা পরায়ণ কোনো পদক্ষেপ হবে না। এটা হবে জাস্ট ওদের ইকোনমিকে সাস্টেইন করার জন্যই তারা এটাকে করবে হয়তোবা।
এরপরে যে তেলের ব্যাপারটা অনেকে বললেন, তেলের ব্যাপারে আমাদের ভিতরে একটা ভুল ধারণা কাজ করে। যেমন অনেকে বলে থাকে আমরা আমাদের রিসোর্স গুলো আমরা ডাইভার্সিফাই করি না কেন, যে আমরা মিডল ইস্টে তেলের উপর ডিপেন্ড না করে আমরা অন্যান্য জায়গা থেকে তেল আনার ব্যবস্থা করি না কেন, এটা অনেকে বলে থাকেন। তো যে জিনিসটা অনেকে বুঝতে হয়তো ব্যর্থ হন সেটা হচ্ছে যে অয়েল প্রডিউসিং কান্ট্রি অ্যান্ড ওয়েল এক্সপোর্টিং কান্ট্রি দুটো আলাদা জিনিস। পৃথিবীতে অনেক দেশই কিন্তু তেল উৎপাদন করে থাকে, কিন্তু তাদের আভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে তেলটাকে বাইরে রপ্তানি করার সক্ষমতা খুব কম দেশেরই আছে। বিশ্বের যে প্রথম 10টা তেল রপ্তানিকারক তেল উৎপাদনকারী দেশ আছে তার মধ্যে 5টাই কিন্তু আমাদের গালফ কান্ট্রির ভেতরে। বাকি 5টা যারা আছে তারা, যেমন ইউএসএ কিন্তু 1 নাম্বার, কিন্তু ইউএস তার আভ্যন্তরীণ যে চাহিদা সেটা মিটিয়ে তার রপ্তানি করতে দূরের কথা তাদেরকে উল্টো আমদানি করতে হয়। ঠিক একইভাবে অন্যান্য প্রথম 10টা দেশের মধ্যে বাকি যে 5টা দেশ আছে এদের মধ্যে কিন্তু অয়েল এক্সপোর্টিং কান্ট্রি কেউ নেই। অয়েল এক্সপোর্টিং কান্ট্রি কিন্তু শুধুমাত্র গালফেই আছে এবং আমরা মূলত তাদের উপরে ডিপেন্ডেন্ট। এখন অনেকে বলে থাকবে আমরা স্পট মার্কেট, আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া থেকে পাইপলাইনে, চায়না থেকে, আমরা প্রয়োজন হলে সাউথ আমেরিকা থেকে অনেকে অনেক কিছু আমরা তেল নিয়ে আসবো, কিন্তু কথা হচ্ছে ওরা কিন্তু তেলগুলোকে রিফাইন করে তারপর তারা পাঠায়, কিন্তু তারা কিন্তু তাদের যে নিজস্ব ক্যাপাবিলিটি উত্তোলন ক্ষমতা তার তুলনায় তাদের ডিমান্ড কিন্তু অনেক বেশি। এই দেশগুলো কিন্তু তেল এক্সপোর্ট করে না, তারা তেল তেল যে সমস্ত কান্ট্রি এক্সপোর্ট করে তাদের থেকে ক্রুড অয়েল নিয়ে এসে সেটাকে রিফাইন করে তখন স্পট মার্কেটে তারা বিক্রি করে। সো আপনার যখন ক্রুড অয়েলের সাপ্লাইটাই যখন নাকি থ্রেটেন হয়ে যাবে, বিশেষ করে হরমুজ দিয়ে পুরো বিশ্বের বলা হয়ে থাকে 20% তেল শুধুমাত্র হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ করা হয়। এরপর এখন রেড সি তো এখন একটা থ্রেটের মধ্যে চলে যাচ্ছে। কাজেই অয়েল এক্সপোর্টিং কান্ট্রিগুলো যখন তাদের তেল ফ্যাসিলিটি স্থাপনাগুলো ধ্বংস হয়ে যাবে, বা এই যে তখন সাপ্লাই লাইন যদি আমাকে খুলেও দেওয়া হয়, যদি বলা হয় যে বাংলাদেশের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত, তারা ব্যবহার করতে পারবে, বাট যেটা সাগর ভাই নিজেই বললেন ব্যবহার করতে পারবো, কিন্তু ব্যবহার করে আমরা আনবোটা কি? কারণ যারা আমাদের তেলটাকে এক্সপোর্ট করবে তারাই তেলের একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে। এখন তাহলে আমাদের করণীয় কি? আমরা সাধারণত, আমি এই কথাটা বিশেষ করে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা যে কোনো কিছু হলেই আমরা সরকারের দিকে তাকিয়ে থাকি যে সরকার কি করছে, সরকার কি করছে। বাট আমরা যারা জনগণ, আমাদেরও কিন্তু সরকারকে সহযোগিতা করার একটা প্রয়োজন আছে। এই যে তেলের যে ক্রাইসিসটা তৈরি হয়েছে এটার উপরে কিন্তু সরকারের কোনো হাত নেই। এটা কিন্তু এমন একটা ইনএভিটেবল সার্কামস্ট্যান্স যেটাকে অ্যাভয়েড করা কারো পক্ষেই সম্ভব না। এখন স্পট মার্কেটে আপনি যত টাকা দিয়েই অফার করেন না কেন আপনি তেল পাবেন, তেলের সাপ্লাই আস্তে আস্তে কমে যাবে। কাজেই আপনি অনেক হয়তো ভাবতে পারেন যে তেলের দাম বেড়ে যাবে। শুধু দাম দাম বেড়ে যাওয়া না, হয়তো আপনি প্রচুর দাম দেওয়ার জন্য প্রস্তুত থাকলে আপনি তেলটাকে পাবেন না। সেই ক্ষেত্রে আমাদেরকেও কিন্তু সাশ্রয়ী হওয়ার চিন্তা ভাবনা করতে হবে। বিশেষ করে আমরা কোথায়, কোথায় আমরা তেল ব্যবহারটাকে কমাতে পারি সেটা আমাদের প্রত্যেককেই সহযোগিতা করতে হবে সরকারকে। এটা হচ্ছে আমার ২য় যে পয়েন্টটা ছিল সেটা। তৃতীয় একজন দর্শক বলেছেন রিগার্ডিং আমাদের মিলিটারি ক্যাপাবিলিটি, আমরা কেন টোটাল পিপলস আর্মি ডেভেলপ করি না? কেন আমরা 18 বছরের পর আমরা বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কথা বলি না? এটা অত্যন্ত যৌক্তিক একটা কথা আপনি বলেছেন। আজকে ইরানের দিকে যদি আমরা তাকাই, আমি একটু আগেই বলেছি একটা জিনিস, যে একটা দেশের ওয়ার ফাইটিং অ্যাবিলিটির 2টো কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে ট্যানজিবল কম্পোনেন্ট, একটা ইনট্যানজিবল কম্পোনেন্ট। ট্যানজিবল কম্পোনেন্ট বলতে আমরা বুঝাই যেরকম কার কি ধরনের অস্ত্রপাতি আছে, মিসাইল আছে, ট্যাঙ্ক আছে, তা অর্থাৎ তার সামরিক যে সরঞ্জামের সক্ষমতা কতটুকু। কিন্তু দিন শেষে কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন হয় কিন্তু পিপলস রেজিলিয়েন্স, মানে একটা ওই দেশের জনগণ নিজেদেরকে ডিফেন্ড করার জন্য, নিজেদের ভৌমত্বকে সুরক্ষা দেওয়ার জন্য, নিজেদের সম্মানকে টিকিয়ে রাখার জন্য কতটুকু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। এটার জন্য আমি মনে করি যে আমাদের জনগণকে তৈরি করার প্রয়োজন আছে। শুধুমাত্র আর্মি, স্ট্যান্ডিং আর্মি দিয়ে কিন্তু একটা দেশ ইরানের মতো করে রিয়াক্ট করতে পারবে না। ইরান আমাদের জন্য একটা এক্সাম্পল। ঠিক একইভাবে আমি মনে করি যে এটা আমাদের অবশ্যই আমাদের ইনট্যানজিবল অ্যাসেট, অর্থাৎ আমাদের জনশক্তি যেটা আছে এটাকে কিভাবে আমরা আম ইয়ে করতে পারি, মানে ওয়ার ফাইটিং এবিলিটি শক্তিতে ডেভেলপ রূপান্তর করতে পারে। হুম, রাইট। এটা হচ্ছে আমার ৩য় দর্শকের প্রশ্নের উত্তরটা আমি বললাম। হুম। লাস্ট যে জিনিসটা আমি বলবো সেটা হচ্ছে রিগার্ডিং যে এক্সিট, যে ব্যাপারটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে, যে এই যুদ্ধটার শেষটা কিভাবে হতে পারে। তো এখন আমি আগেই বলেছি যে ইউএসএ তো অবশ্যই কুইক এক্সিট চাবে। তার ভেতরে চাপ আছে, তাকে ট্রাম্পকে বিভিন্ন নানামুখী ইয়ের চাপের মুখোমুখি হতে হচ্ছে। কারণ ট্রাম্পের জন্য যেটা করা সম্ভব এখন এই মুহূর্তে আমার ধারণা, সে একটা ফলস সেন্স অফ ভিক্টরি সে ক্রিয়েট করতে চাবে। যেটা বললাম ওয়ার অবজেক্টিভটাকে ভুলে গিয়ে সে হয়তো একটা একটা ফাইনাল অফেন্সিভের কথা যেটা বলা হচ্ছে, সে অবশ্যই বুটস অন দি গ্রাউন্ডের রিস্কে সে যাবে না। এটার ব্যাপারে আমি মোটামুটি আমার দৃঢ় বিশ্বাস সে এই ভুলটা করবে না। কারণ হচ্ছে
আপনি এক জায়গায় 82 এয়ারবোর্ন ডিভিশন দিয়ে কিংবা ওদের 31 মেরিন এক্সপিডিশনারি ফোর্স বা অন্যান্য যারা আছে আপনি এয়ারক্রাফট ক্যারিয়ার পাঠালেন, কিন্তু বুটস অন দি গ্রাউন্ড যখন আপনি নামিয়ে দিলেন তাদেরকে সাস্টেইন করবেন কিভাবে? আপনি তাদের তো লজিস্টিক প্রয়োজন হবে। তারা যে অ্যামুনিশন নিয়ে গেছে সেই অ্যামুনিশনটা একসময় ফুরিয়ে আসবে, তাদেরকে তো অ্যামুনিশন রিসাপ্লাই করতে হবে, তাদেরকে লজিস্টিক রিসাপ্লাই করতে হবে, বাট তার তো কোনো উপায় নেই। এমন ভাবে চারদিক থেকে মানে ইরান এমন ভাবে যুদ্ধটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেখানে হরমুজ দিয়ে আপনি নর্মাল কমার্শিয়াল ভেসেল কি আপনি থ্রু করতে পারছেন না, সেখানে আপনি মিলিটারি লজিস্টিক কিভাবে পৌঁছে দেবেন? আপনার যে সমস্ত সৈনিককে আপনি নামিয়ে দেবেন, প্যারাট্রুপার যাদেরকে নামাবেন ইরানের ভূমিতে, তাদেরকে আপনি সাস্টেইন করবেন কিভাবে? এটা সম্ভব না। সো ইন অল প্রবাবিলিটি ট্রাম্প একা হয়তো হি মাইট বি মাইন্ডলেস, কি বলবো আমি, ফ্যানাটিক, বাট নট এভরিওয়ান ইন দি কংগ্রেস আর ফুলস লাইক হিম। আমার তো মনে হয় যে সে একটা ভালো প্রেশারের মধ্যে আসবে।